নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। বিবেকানন্দ আমাদের দেশ অর্থাৎ ভারতের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চেয়েছিলেন, কারণ এদেশে কেবল স্বার্থ, দ্বন্দ্ব, হানাহানি, এসবকে কিন্তু স্বামীজি ভীষণভাবে ঘৃণা করতেন। তিনি আরও বলতেন, ভারতের মানুষ তামস প্রকৃতির। তিনি আরও কি বলতেন এদেশের মানুষদের উদ্দেশ্যে, এদেশের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে? শুনে নেওয়া যাক সেই কাহিনী। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও আরও নতুন নতুন তথ্যে ভরা ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত গল্প শুনুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর দেরি না করে শুরু করি। গোটা ভারতবর্ষটিকে এ প্রান্ত ও প্রান্ত ঘুরে দেখেছিলেন বিবেকানন্দ। শুধু বাণীর সর্বস্ব জীবন গঠন করেননি, অভিজ্ঞতার চরম এক সম্পৃক্ততা ছিল তার শোণিতের অনুপরমাণুতে। গরিব আর অসহায় মানুষের জন্য তার ছিল ভয়ঙ্কর প্রেম আর দুর্বলতা। ভারতবর্ষের গরিষ্ঠ ভাগই যে অসহায়, গরিব ও ভোগের ছোঁয়ার বাইরে, চট আর ছেঁড়া কাপড়ের পল্লের তলায় দিন কাটাচ্ছে, তা তিনি দেখে এসেছিলেন। এরা গরিষ্ঠ, অথচ এরাই অবহেলিত। এর ব্যবস্থা কি কোনো দিনই হলো? না হবে। এদের দিয়ে কাজ করানো হবে, এদের দিয়ে সুবিধা সুযোগ বের করে আনা হবে, রাজনীতি হবে। কিন্তু এরা যে তিমিরে, সেই তিমিরেই পার্লামেন্টে নাচানাচি, ভাঙাভাঙি হবে, খবরের কাগজে কাঁদাকাটি হবে, কিন্তু এরা তার খবর পাবে, আভাস পাবে না। বিবেকানন্দ চোখ খুলে দিলেন। এরাই হচ্ছে জাতের মেরুদণ্ড। সব দেশে এক ইতর শ্রেণীর লোক কাজ বন্ধ করলে তারা অন্ন বস্ত্র কোথায় পাবি? একদিন ম্যাথররা কলকাতায় কাজ বন্ধ করলে হাহুতাশ লেগে যায়। 3 দিন ওরা কাজ বন্ধ করলে মহামারীতে শহর উজাড় হয়ে যায়। শ্রমজীবীরা কাজ বন্ধ করলে তোদের অন্ন বস্ত্র জোটে না। এদের তোরা ছোট লোক ভাবছিস আর নিজেকে শিক্ষিত বলে বড়াই করছিস। আসলে এরা না থাকলে বড় অসুবিধায় পড়তে হবে আমাদের। এরা মাঠে চাষ করে, কলকারখানায় রক্ত ঝরায়, তবু ছেলে বউয়ের চিকিৎসায় বড় হাসপাতালের দৌড়ে যাওয়ার সাহসও পায় না। তবে তারা কিন্তু জানে বড় হাসপাতাল আছে। মোটা চালে কাঠের জ্বালন টেনে এরা যখন খবর পায় গ্যাসের দাম নিয়ে মাতামাতি হচ্ছে, তখন এরা হাসে। রেলে বাসে কবারই বা এদের চাপতে হয়? এরা দূর কূপ বা নল থেকে জল আনে। এরা বিদ্যুতের দামের দলাচলের খবর রাখে। কিন্তু এতে কীই বা আসে যায়? আমরা মানুষগুলো যে ভগবান, কেউ তো একবারও ভাবে না। খবরের কাগজের বিজ্ঞাপনে আঁতকে উঠি যখন দেখি লেখা হচ্ছে পিছু টানহীন অসহায় বিধবার প্রয়োজন। আসলে ঘর ছাড়া অসহায়া না হলে দাসত্বটা ঠিক করানো যাবে না যে। বারবার বাড়ি যাওয়া থাকলে ছুটির দিনের ভোগ যে দুর্ভোগ হয়ে যাবে। আমরা কর্মচারী মনিবেশ সম্পর্কে ভগবত ভাবনাও পেতে পারি, সহমর্মিতা, সহযোগিতা তো পেতে পারি। সহ্য করতে না পেরে স্বামীজি বললেন, আমি দুনিয়া ঘুরে দেখলুম, এ দেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই। বাইরে সাত্ত্বিকতার ভান, ভেতরে একবারে ইট পাটকেলের মতো জড়ত্ব। এদের দ্বারা জগতের কি কাজ হবে? এমন অকর্মা, অলস, শিষ্মদর পরায়ণ জাত দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে? ও দেশে বেরিয়ে আগে দেখে আয়, পরে আমার কথার প্রতিবাদ করিস। প্রতিবাদ করার অধিকারের
অথবা ব্যবহারেই তো আজ আমরা প্রায় ডুবলাম। আগে পড়তে হবে, দেখতে হবে, জ্ঞানে জ্ঞান বরাবর করতে হবে, নচেত কিচ্ছু হবে না যে। ফাঁকা কথায় কি হয়? স্বামী বিবেকানন্দ জীবিতকে জীবিত দেখতে পছন্দ করতেন, যা আমাদের ক্ষেত্রে উল্টো। আমরা চাই অচেতন মানুষ যে চিরকাল আমার দাসত্ব করবে। তাইতে তিনি গভীর মর্মবেদনায় বলেছেন, কেনই বা এদেশে রয়েছি? কেবল দেশের দশা দেখে ও পরিণাম ভেবে আর স্থির থাকতে পারিনি। সমাধি ফমাধি তুচ্ছ বোধ হয়, তুচ্ছং ব্রহ্মপদং হয়ে যায়। তোদের মঙ্গল কামনা হচ্ছে আমার জীবন ব্রত। যেদিন এই ব্রত শেষ হবে, সেই দিন দেহ ফেলে চঁচা দৌড় মারব। কোথাও অভিমানে বলেছেন, থিওরি ফিওরি রেখে দে, নিজেদের দৈনন্দিন কার্য ও ব্যবহার স্থিরভাবে আলোচনা করে দেখ দেখি, তোরা অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান প্ল্যানেস এর মধ্যবর্তী জীববিশেষ কিনা। ফিজিকিউটাকে আগে গড়ে তোল, তবে তো মনের উপর ক্রমে অধিপত্য লাভ হবে। নাইমাত্তা বলহীনেন লভ্য, বুঝলি? ফলিত মনোবিজ্ঞানের যেন এক মণিপেটিকা। বিজ্ঞানের চোখ দিয়ে বিশ্লেষণ করলেন, মানবের সর্বশ্রেষ্ঠ ইভ্যালিউশন একমাত্র স্যাক্রিফাইস দ্বারা সাধিত হয়। পরের জন্য যত স্যাক্রিফাইস করতে পারে মানুষের মধ্যে, সে তত বড়। আর নিম্ন স্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে, সে তত বলবান জানোয়ার হয়। সুতরাং স্ট্রাগল থিওরি এ উভয় রাজ্যে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে না। মানুষের স্ট্রাগল হচ্ছে মনকে যে যত কন্ট্রোল করতে পেরেছে, সে তত বড় হয়েছে। তিনি গোড়ায় গলদ, যা ব্যক্তির মূল গলদ, তাইতে নির্দেশ করেছেন। তাই তো বলছি বাবা, তোদের শ্রদ্ধা নেই, আত্মপ্রত্যয়ও নেই। কি হবে তোদের? না হবে সংসার, না হবে ধর্ম। হয় ওই প্রকার উদ্যম করে সংসারে সাকসেসফুলি হ, নয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের পথে আয়। চাকরিতে গোলামিতে এত দুঃখ দেখেও তোদের চেতনা হচ্ছে না, কাজের দুঃখ দূর হচ্ছে না। ওদেশে দেখলুম যারা চাকরি করে পার্লামেন্টে, তাদের স্থান পেছনে নির্দিষ্ট। যারা নিজের উদ্যমে বিদ্যায় বুদ্ধিতে স্বনামধন্য হয়েছে, তাদের বসবার জন্যই ফ্রন্ট সিট। ওসব দেশে জাতফাতের উৎপাদ নেই। উদ্যম ও পরিশ্রমে ভাগ্যলক্ষ্মী যাদের ওপর প্রসন্না, তারাই দেশের নেতা ও নিয়ন্ত্রা বলে গণ্য হন। আমাদের কি তাই? মরতে মরতে এখন আমাদের সমাজে সুবিধাবাদ, চালাকি আর সজ্জন পোষণের রমরমা। এতে কি আর শান্তি হয়? অশান্তি আর নৈরাজ্যই প্রতিষ্ঠিত হয়। চাই বিশ্বব্যাপী যে বিবেকানন্দ আন্দোলন চলছে, বিশ্ব যাকে পথপ্রদর্শক মেনে নিয়েছে, তার পথকে আদর্শ করা, বাণীকে নিজের জীবনের পথের আলোকস্তম্ভের মতো স্থাপন করা। তবে যদি কিছু হয়, নয়তো সর্বনাশের আর দেরি কই। সত্যই স্বামী বিবেকানন্দ ছিলেন ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি ভবিষ্যৎ সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তার প্রতিটি কথাই আজ সত্য হচ্ছে এবং পরবর্তীতেও হবে। নমস্কার, এখানেই শেষ করছি। ধন্যবাদ।